প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম মাসুদ রানা সিরিজের একটি বই, নাম ব্ল্যাকমেইলার। এখন শুরু করছি শেষ অংশ। ফিসফিসিয়ে বলল, দুটো গাড়ি অকেজো করে রেখেছে, ডিস্ট্রিবিউশন আর্মগুলো খুলে নিয়ে গেছে। অবাক হলো না রানা, এমনই কিছু ঘটবে ধারণা করে রেখেছিল। বলল, তাহলে আর তোমার উপরে আসার দরকার নেই, পায়ে হেঁটেই যেতে হবে। ওরা একা যেতে পারবে না, তুমি সঙ্গে যাও। রাস্তা দিয়ে যেও না। আর আধ ঘন্টার মধ্যেই আলো ফুটবে। উপত্যকা ধরে আড়াআড়ি চলে যাও। ভীষণ অসুবিধা হবে তোমাদের। পাহাড়ে চড়াই উতরাই পেরোতে হবে, জানি, বিশেষ করে দিনের। কিন্তু কিছু করার নেই। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি সাহায্য করব ডিনকে। তুমি কি করবে? সলিলের সুস্থ হওয়ার অপেক্ষা করব। 20 মিনিট পিটিয়েছে ওকে জলুই। সুস্থির হতে আরও 20 মিনিট লাগবে। তারপর ওকে তুলে নিয়ে নিচে নেমে যাব। গুহা দিয়ে বেরোবো আমরা। একটু দ্বিধা করে মুখ তুলল সোহানা। খুব সাবধানে থেকো রানা। হাসলো রানা। থাকবো, যাও তুমি, আর দেরি করো না। আবার অন্ধকারে হারিয়ে গেল সোহানা। ঘুরে দাঁড়ালো রানা। রান্নাঘর থেকে বেরিয়ে আবার সলিলের ছেলে ফিরে চলল প্যাসেজ ধরে। 12। বিনীত ভঙ্গিতে রয় বলল, এ সময়ে ফোন করার জন্য দুঃখিত মসিয়ে, কিন্তু মনে হচ্ছিল আর দেরি করা ঠিক হবে না। বিছানায় বসে আছে শাওনি জর্জিস, কানে ঠেকানো টেলিফোনের রিসিভার। বরফ শীতল কণ্ঠে বললেন, আগে ভালো মতো বুঝে নি ব্যাপারটা মিস্টার কনারি। আপনার সন্দেহ আপনার বন্ধু মাসুদ রানা মিস্টার সেনকে উদ্ধার করতে গিয়েছিলেন। 3 দিন আগে লন্ডন থেকে প্লেনে করে ওর 3 বন্ধু, ডিন মার্টিন, লেডি জোয়ালিন হেইফোর্ড আর সোহানা চৌধুরীকে নিয়ে শ্যাত ল্যান্সিওর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। হ্যাঁ তাই মসিয়া জর্জিস, অন্তত 24 ঘন্টা আগে আমাকে ফোন করার কথা ওদের। আমার ভয় হচ্ছে খারাপ কিছু ঘটেছে। সে তো ল্যান্সিউ, তাই না? হ্যাঁ। বেশ, আপনি কিছু বুঝতে পারছেন? আপনি কি বুঝতে পারছেন পুলিশকে না জানিয়ে বিনা অনুমতিতে এভাবে উদ্ধার কাজও চালাতে যাওয়াটা ঘোর বেআইনি? রাগ করার যথেষ্ট কারণ আছে আপনার মসিয়া জর্জিস। কণ্ঠস্বর যথাসম্ভব নরম করে জবাব দিল কনারি। আগে উদ্ধার করে আনুন, তারপর ওদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার যথেষ্ট সময় পাবেন। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে জর্জিস বললেন, ও তা ঠিক। ওকে মিস্টার কনারি, ফোন করে জানানোর জন্যে ধন্যবাদ। দেখি কি করতে পারি। এখানকার এখনকার মতো গুড বাই। রিসিভার নামিয়ে পাশে রাখা আরেকটা সবুজ টেলিফোনের রিসিভার তুলে কানে ঠেকালেন তিনি। ম্যাপের দিকে তাকিয়ে আছে কিলিঙ্গার। 2 আঙুলের ফাঁকে একটা সিগার। জ্বালাতে ভুলে গেছে যেন। গালে খোঁজা খোঁজা দাড়ি। সকাল 6:30 বাজে। 15 মিনিট আগে ওর একজন সহকারী ইয়েনো দেখে আসে কবে মোড়ে পড়ে আছে। স্টাডিতে কিলিঙ্গারের সঙ্গে রয়েছে জলুই, মেরি ও জেনি। জলুই বলল, ওরা রান্নাঘরের জানালা দিয়ে বেরিয়ে গেছে। আমি শিওর উপত্যকা ধরে গেছে। গম্ভীর ভঙ্গিতে মাথা ঝাঁকালো কিলিঙ্গার। বন্দীদের এই পালানোর ঘটনায় মনে মনে ভরকে গেলেও চেহারায় সেটা প্রকাশ করল না। হুঁ, তবে সলিলার ওই ল্যাংড়া মেয়েটা ওদের গতি কমিয়ে দেবে। দক্ষিণে যাবে না ওরা, ওটা ছাগল চড়ানোর জায়গা। চড়াই খুব বেশি। উত্তরে যাবে, এই যে এই রাস্তাটা দিয়ে। যদি কোথাও লুকিয়ে না পড়ে, রাস্তাটার এখানটায় কোথাও ওদের দেখা হয়ে যাবে আমাদের। প্রচুর সময় আছে আমাদের হাতে। পায়ে হেঁটে গিয়েও ওদের ধরে ফেলতে পারবে তুমি মিস্টার জলুই। ম্যাপে আঙুলটা সচল হলো ওর। আমরা গিয়ে রাস্তার এই জায়গা আর এই জায়গা থেকে এগিয়ে যাব ওদের দিকে। 3 দিক থেকে কোণঠাসা করে ফেলব। স্টাডিতে এসে ঢুকলো টোপাক, ঘামছে। বলল, একমাত্র সিদ্ধ গাড়িটা সচল আছে। পিছনে পার্ক করা ছিল ওটা, ওরা দেখেনি। বাকিগুলোর হাই টেনশন লেড ছিঁড়ে ফেলে দিয়েছে। চালু করতে অনেক সময় লাগবে। স্থির দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল কিলিঙ্গার। হুঁ,
তুমি আর হুয়ান জিনিসপত্র গোছাও, এখান থেকে পালাতে হতে পারে আমাদের। টোপাক বেরিয়ে যাওয়ার অপেক্ষা করলো। তারপর ফিরে তাকিয়ে জলুই আর মেয়ে দুটোকে দেখলো। একসঙ্গে ওরা না ও থাকতে পারে, বলল ও। সোহানা আর রানা তাড়াহুড়ো করে চলে যেতে পারে ফোন করার জন্যে। তাতে কি ঘটবে বুঝতে পারছো কিছু? আমাদেরও সাবধান হতে হবে, আলাদা আলাদা হয়ে সরে যেতে হবে, পরে আবার কোনো একখানে মিলিত হব, ঠিক আছে? মেরি বলল, আপনি যা ভালো বোঝেন বস। যার পাসপোর্ট, আইডেন্টিটি সব গুছিয়ে নিতে হবে। কোনখান থেকে কোথায় যাওয়া লাগে ঠিক নেই। এ ধরনের পরিস্থিতিতে যতটা সম্ভব ঝামেলা কমিয়ে কিংবা এড়িয়ে চলা উচিত আমাদের। সিগারটা টেবিলে রেখে হাতের তালু দিয়ে ওটাকে চাকার মতো সামনে পিছনে ঘোরাচ্ছে কিলিঙ্গার। বিষণ্ণ ভঙ্গিতে মাথা নেড়ে বলল, এখন যে কাজটা করতে বলবো তোমাদের শুনতে হয়তো খারাপ লাগবে, বলতে আমারই মন ভেঙে যাচ্ছে, কিন্তু কাজের মধ্যে আবেগকে স্থান দেওয়া উচিত নয়। এমিলি একটা ঝামেলা, খুব ভালো মেয়ে ও, ওর জন্য আমি পাগল, কিন্তু আমাদের পালানোর সময় ও প্রচুর যন্ত্রণা দেবে, ঝুঁকি অনেক বেড়ে যাবে আমাদের। মাথায় তো ঘিলু বলতে কিছু নেই ওর, সারাক্ষণ ঘ্যানর ঘ্যানর করতে থাকবে, কোথায় কখন কার কাছে কি ফাঁস করে দেবে, শেষে সব যাবে আমাদের, মারা পড়ব, বুঝতে পারছো? মেরি বলল, নিশ্চয় বস, আপনার জন্যে সত্যি আমার মন খারাপ লাগছে। তুমি খুব ভালো মেয়ে মেরি, এটা আমার মনে থাকবে। জেনির দিকে তাকালো কিলিঙ্গার। যাও ওরও ব্যবস্থা করে এসো জেনি, খুব তাড়াতাড়ি কাজ সারবে। হাসি ফুটল জেনির মুখে, জিভ বের করে ঠোঁট চাটল, যেন চিতাবাঘ রক্তের স্বাদ পেয়েছে। ও আমার 1 মিনিটও লাগবে না। বেরিয়ে গেল জেনি। দরজাটা বন্ধ হয়ে যেতেই নিচু স্বরে জলুই বলল, একটা ঝামেলা খতম করেই নিশ্চিন্ত হওয়া যাবে বস। মেরির উপর নিশ্চিন্তে নির্ভর করা যায়। টোবাক আর হুয়ানকেও আমাদের দরকার, নিজেদের সাথেই মুখ বন্ধ রাখবে ওরা। কিন্তু জেনি, ওর তো মাথার ঠিক নেই। হাত নেড়ে ওকে থামিয়ে দিল কিলিঙ্গার। ওর কথা ভাবিনি মনে করো না, জেনির ব্যবস্থাও করতে হবে। অন্যমনস্ক ভঙ্গিতে টেবিলে টোকা দিতে লাগলো। আস্ত একটা বাদ্রি, তার উপর বাচাল, কোনটা ঠিক আর কোনটা ভুল কখনো বুঝতে পারে না। এ ধরনের বেশি কথা বলা মেয়েদেরকে আমি দলে রাখতে ভয় পাই, যতই কাজের হোক। একটা মুহূর্ত থেমে চোখ মিটমিট করলো কিলিঙ্গার। দল চালানো সোজা নয় মিস্টার জলুই, সবার মন জুগিয়ে চলতে হয়, সবাইকে খুশি রাখতে হয়, আবার প্রয়োজনে নিষ্ঠুরও হতে হয়। জেনিকে পাঠিয়েছি এমিলিকে শেষ করতে, তাতে আনন্দ পাবে মেয়েটা। মৃত্যুর আগে এ ধরনের একটা উপহার ওর পাওনা। দরজার দিকে তাকালো ও। ঝোলু এর দিকে ফিরল। তুমি দোতলায় উঠতে উঠতেই কাজ সেরে ফেলবে জেনে, দেরি না করে ওকে খতম করে দেবে। ম্যাপের দিকে চোখ নামালো কিলিঙ্গার। 5 মিনিটের মধ্যে শুট দিয়ে লাল শুট দিয়ে লাশ দুটো গুহায় ফেলে চলে আসবে এখানে। আনন্দে হিংস্র হাসি ফুটল জলুইয়ের ঠোঁটে। নিঃশব্দের দরজার দিকে এগোলো। ওখান থেকে সামান্য দূরে পিচ্ছিল ঢাল বেয়ে খুবই ক্লান্ত ভঙ্গিতে ধীরে ধীরে নেমে যাচ্ছে সলিল। রানার হেলমেট ল্যাম্পের আলোয় ডান পাশের সরু জলধারাটা চোখে পড়ছে, ঝরে পড়ছে অনেক নিচের অন্ধকারে। ঘণ্টাখানেক আগে ওর সেলে ফিরে গিয়েছিল রানা, জানিয়েছিল গাড়িগুলো অচল করে দেয়া হয়েছে। সোহানা চলে গেছে ডিন আর জোয়ালিনকে নিয়ে, পায়ে হেঁটে গেছে ওরা, তবে কষ্ট হলেও নিরাপদ জায়গায় পৌঁছতে পারবে আশা করছে। সলিলের ব্যথা কমানোর জন্যে আরও কিছুক্ষণ কাটসু ব্যবহার করেছে রানা, তারপর চলার উপযোগী হতেই ওকে নিয়ে বেরিয়ে পড়েছে। সেলারের স্যুট দিয়ে বেরিয়ে এসেছে, মই বেয়ে নেমেছে পাহাড়ের ঢালে। সোহানা আর ও যেখান দিয়ে উঠেছিল
ভাগ্যিস বাক্সের মতো জায়গাটার ফুকরেই ঠেকানো ছিল মইটা। তুলে নিয়ে যাওয়ার কথা ভাবেনি জলুই। তাতে নামতে সুবিধে হয়েছে ওদের। মইটা না পেলে হয়তো দড়ি ব্যবহার করতে হতো। সেলারে কোনো কিছুতে দড়ির এক মাথা বেঁধে অন্য মাথা ধরে বেয়ে নামতে হতো। মই বেয়ে নামতেই যা কষ্ট হয়েছে সলিলের, দড়ি বেয়ে নামতে হলে কি যে হতো ভাবতে চায় না রানা। হয়তো ওকে পিঠে বেঁধে নামাতে হতো। প্রায় অসম্ভব একটা কাজ। যাই হোক, মইটা থাকায় অতটা কষ্ট করতে হয়নি। ঢাল বেয়ে নামতে গিয়ে হাঁপিয়ে পড়েছে সলিল। ঘুমিয়ে উঠে বলল, রানা, লাভ নেই, আমাকে নিতে পারবি না। দোহাই লাগে তোর, তুই চলে যা। নীরব অন্ধকারে ঠান্ডা দৃষ্টিতে সলিলের দিকে তাকালো রানা। বেটা, তোকে রেখে যাওয়ার জন্যে আমরা সবাই মিলে এত কষ্ট করেছি নাকি? কথা বাদ দিয়ে কাজ দেখা। এগোতো, দরকার হলে ঘন ঘন বিশ্রাম নিবি। পরিশ্রমের কারণে রক্ত চলাচল বাড়ায়, আবার শরীরের অবশ হয়ে যাওয়া নার্ভ সেন্টারগুলো একটু একটু করে স্বাভাবিক হয়ে আসছে ক্রমশ। আবার যোগাযোগ শুরু করেছে দেহের বিভিন্ন অংশের সঙ্গে। চলতে চলতে অবাক হয়েই একটা সময় টের পেল ব্যথা অনেক কমে গেছে। পেশিগুলো এখনো ধীরে কাজ করছে, কিন্তু ওর মগজের নির্দেশ পালন করছে ঠিক মতোই। মনে হলো এক যুগ পরে ঢালের নিচে নেমে এলো ওরা। সলিলকে নিয়ে বিশ্রাম করতে বসলো রানা। এখানে কিছু জিনিসপত্র রেখে গিয়েছিল, তার মধ্যে ছোট একটি গ্রিজ রয়েছে। সলিলের পরনে শুধুই একটা ট্র্যাক স্যুট। গুহার ভিতরে শীত ঠেকাতে পারছে না এই সামান্য পোশাক। থরথর করে কাঁপছেও। গ্রিজের টিন খুলল রানা। সলিলের ট্র্যাকস্যুটটা নিজেই খুলে নিয়ে ওর সারা গায়ে পুরো করে গ্রিজ মাখালো। তারপর আবার পরিয়ে দিল পোশাকটা। বলল, শীত অনেকটা কম লাগবে এখন, দেখিস। আরো কয়েক মিনিট বসে থাকার পর রানা জিজ্ঞেস করলো, বদ্ধ জায়গাকে ভয় পাস নাকি তুই? সরু সুরঙ্গের কথা জিজ্ঞেস করছিস তো? মাথা নাড়ল সলিল। না, পাই না। তোর মতো অতবার না হলেও মাঝে মাঝে আমাকেও সুরঙ্গে ঢুকতে হয়েছে। বাঁচালি দোস্ত, হাসলো রানা। চল যাই। ড্রেসিং টেবিলের সামনে বসে আছে এমিলি। এ সময় দরজায় টোকা দিয়ে ঘরে ঢুকলো জেনি। ওর দুই হাত পিছন দিকে। জ্বলন্ত চোখে ওর দিকে তাকালো এমিলি। তুই আবার কি জন্যে তুমি আবার কি জন্যে এসেছো? অনেক রাতে আমাকে রেহাই দিল তোমাদের বস। খানিক পরেই আবার গা গরম হয়ে উঠল ওর। আবার আমার কাঁচা ঘুম ভাঙালো। তারপর ঘুমোতে যাব। শুরু হলো হট্টগোল। জাপানি বলদটা নাকি পাহারা দিয়ে রাখতে পারেনি বন্দীদের। ওরা ওকে খুন করে পালিয়েছে। এখন তুমি আবার কি চাও? ব্যাপারটা ব্যাপারটা জরুরি মিসেস কিলিঙ্গার, বিনীত ভঙ্গিতে বলল জেনি, নইলে আসতাম না। এগিয়ে এসে এমিলির পিছনে দাঁড়ালো। খুবই জরুরি। বস বললেন এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে হবে আমাদের। তাড়াতাড়ি খাবো কখন, গোছগাছ করবো কখন? ও নিয়ে আপনাকে ভাবতে হবে না মিসেস কিলিঙ্গার। খিলখিল করে হেসে উঠল জেনি। আপনি তো আর যাচ্ছেন না। আয়নার ভিতর দিয়ে অবাক হয়ে জেনির দিকে তাকিয়ে রইল এমিলি। যাচ্ছি না মানে কি বলতে চাও তুমি? এই বলতে চাই। ঝটকা দিয়ে সামনে চলে এলো জেনির একটা হাত। সাই করে চালালো তার অস্ত্র। বাতাসে চকচক করে উঠল সরু তার। ওটার দুই মাথায় কাঠের দুটো বল বাঁধা। একটা ওর হাতে ধরা, অপরটা চোখের পলকে। তারটাকে এমিলির ফর্সা গলায় দু প্যাচ জড়িয়ে ফিরে এলো পিছন দিকে। খপ করে সেটা ধরে ফেললো জেনি বাম হাতে। দু হাতে দুটো বল ধরে হ্যাঁচকা টান দিল। এক হাঁটু তুলে দিল এমিলির মেরুদণ্ডের মাঝখানে। বিস্ফারিত আতঙ্কিত চোখের দৃষ্টি আয়নায়। মনে হচ্ছে খুলে পড়ে যাবে চোখ দুটো মাটিতে। বেরিয়ে আসছে জিভ। দুই হাতে বাতাস খামছানো ছাড়া আর কিছুই করার উপায় রইল না এমিলির। ভয়ঙ্কর আওয়াজ বেরোতে থাকলো গলা থেকে।
বুঝতে পারছে না কেন কি হচ্ছে। মিনিট দুয়েক পর মৃত এমিলির পিঠ থেকে হাঁটু সরিয়ে আনলো জেনি। তারটা খুলে নিতেই কাত হয়ে টুল থেকে মাটিতে পড়ে গেল মৃতদেহটা। শয়তান মেয়ে মানুষ কোথাকার, অনেক জ্বালান জ্বালিয়েছিস। প্রচণ্ড রাগে হিসে উঠে এমিলির গায়ে লাথি মারল। পিছনে শব্দ হতেই ফিরে তাকালো। দরজায় দাঁড়িয়ে আছে জলুই। চাপা হাসি হাসল জেনি। মাথা নেড়ে লাশটা দেখিয়ে বলল, খতম। দারুণ জেনি, প্রশংসা করল জলুই। কাছে এসে জেনির চোখে চোখে তাকিয়ে হাসল। তুমি সত্যিই কাজের মেয়ে, কিন্তু কি করব? বস বললেন। ডান হাতটা উপরে উঠে গেল জলুইয়ের। চোখের পলকে নেমে এলো কোপানোর ভঙ্গিতে। জেনির খুলিতে কুড়ালের মতো আঘাত হানল ওর হাতের এক পাশ। কি ঘটছে পুরোপুরি বুঝে ওঠার আগেই মারা গেল জেনি। দুই কাঁধে দুটো লাশ ঝুলিয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো জলুই করিডোরে। 10 মিনিট পর মেরি বলল, বলাটা ঠিক হচ্ছে কিনা বুঝতে পারছি না বস, তবু বলি, শেষবারের মতো একবার মিসেস কিলিঙ্গারকে দেখতে। ম্যাপ থেকে মুখ তুলল কিলিঙ্গার। কে? মিসেস কিলিঙ্গার। না মেরি, দেখব না। মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেলল কিলিঙ্গার। ওকে শেষ যেভাবে দেখেছি সেই চিঠিটাই আমার মনে গাঁথা থাক। আপনার সঙ্গে আমার তুলনা হয় না বস, কিন্তু জেনিকে দেখার ব্যাপারে আমিও ঠিক এই কথাই ভাবছি। কাজের ছিল মেয়েটা। কিন্তু ঘড়ি দেখল কিলিঙ্গার। মিস্টার জলুইকে বললাম 5 মিনিট পর আসতে। ও এত দেরি করছে কেন? আমি এসে গেছি। দ্রুত পায়ে ঘরে ঢুকলো জলুই। শীতল কণ্ঠস্বর, ভাবভঙ্গিতে উত্তেজনা। আমরা যা ভেবেছিলাম সেভাবে সব ঘটেনি বস। কিভাবে ঘটেছে? মিসেস কিলিঙ্গার আর জেনির লাশ নিয়ে সেলারে নেমেছিলাম। গর্ত দিয়ে লাশ ফেলতে গিয়ে দেখি মইটা নেই। রানা আর সোহানা যেটা দিয়ে উঠে এসেছিল। ওদের আনার পর মইটা তুলে আনিনি, শুটেই ছিল। সন্দেহ হওয়াতে পিলারে দড়ি বেঁধে নিচে নামলাম। দুটো ছায়ামূর্তিকে দেখলাম নেমে যাচ্ছে ঢাল বেয়ে। একজনের হেলমেটের আলো দেখা যাচ্ছিল। আপনি 5 মিনিটের মধ্যে আসতে না বললে কিছু পিছু নিতাম। তার মানে অন্তত দুজন লোক ওই পথে গেছে। ধীরে ধীরে বলল কিলিঙ্গার। অন্তত দুজন? ওদিক দিয়ে গেলে তাড়াতাড়ি যেতে পারবো না জানা কথা, কিন্তু খুব বেশি দুর্বল কেউ, যে লোক অন্যদের মতো তাড়াতাড়ি হাঁটতে পারবে না, তার জন্যে এই পথটাই সুবিধাজনক। টেবিল চাপড়ালো কিলিঙ্গার। থামো, আমাকে ভাবতে দাও। শেষ করে দিয়ে এলে না কেন? মুচকি হাসলো জলুই। যাক না, যতদূর যেতে পারে। বিশাল মাথাটা ঝাঁকালো কিলিঙ্গার। সলিল গেছে ও পথে? মনে হয়। একা একা যাওয়ার সাধ্য নেই ওর, তাই সঙ্গে একজন গেছে। নিশ্চয়ই রানা। হ্যাঁ, অচল আরও একজন আছে, লেডি জোয়ালিন। নকল পা ছাড়া ও হাঁটতে পারে না। ভাঙা পাটা সেলের ভিতর ফেলে রেখে গেছে। তার মানে ওকে বয়ে নিয়ে নিতে হচ্ছে। কে? নিশ্চয় ডিন, কারণ সলিলের সঙ্গে রানা গেছে। তার মানে সোহানা গেছে ডিনদের সঙ্গে। ছাতের দিকে তাকিয়ে চোখ মিটমিট করলো কিলিঙ্গার। একটা মাত্র গাড়ি আছে আমাদের, ওটা নিয়ে সোহানার দলের পিছু নেব আমরা। কাজেই গুহামুখের যেখান দিয়ে রানারা বেরোবে সেটার কাছে সময় মতো হাজির থাকতে পারবো না। আর ঠিক কোনখান দিয়ে যে বেরোবে সেটাও জানি না। মুখ নামালো। তুমি ওদের ধরতে পারবে মিস্টার জলুই? নিশ্চয় পারবো। বিমল হাসি ছড়িয়ে পড়ল জলুইয়ের মুখে। সলিলের সঙ্গে পাশাপাশি হাঁটতে হবে রানাকে, তার মানে শামুকের গতি। সেজন্যই তো এদিক দিয়ে গেছে, যাতে ধীরে চলতে পারে। ওদের ধরতে আমার বেশিক্ষণ লাগবে না। তাহলে যাও, সোহানাদের দলটাকে আমি দেখব। জানালার বাইরে তাকালো কিলিঙ্গার। ঘড়ি দেখল, তারপর টোকা দিল ম্যাপে। রাস্তার এই জায়গাটায় ওদের সঙ্গে দেখা হবে আমাদের। বুড়ো আঙুল দিয়ে চিবুক ডলল। ভালোই মনে হচ্ছে। সবগুলোকে যদি ধরে ফেলতে পারি আর কোনো ঝামেলা পোহাতে হবে না আমাদের।
বুকুটিতে কুঁচকে গেল ওর মুখ। বিষণ্ণ ভঙ্গিতে মাথা নেড়ে বলল, এমিলির ব্যাপারে একটু বেশি তাড়াহুড়ো করে ফেলেছি। বোধহয় আরও পরে মানলেও চলতো। নিজের ফুপানি আর গোঙানির শব্দে নিজেই বিরক্ত হয়ে উঠল সলিল। চারদিক থেকে চেপে আসায় পাথরের দেয়ালে প্রতিধ্বনিত হয়ে অনেক জোরে এসে কানে বাজছে। সরু সুড়ঙ্গ ধরে হামাগুড়ি দিয়ে দিয়ে এগিয়ে চলেছে। বাতাসে যেন অক্সিজেনই নেই, আর তার অভাবে হৃৎপিণ্ডটা ধরাস ধরাস করে বাড়ি মেরে চলেছে। রানাকে বলেছে বদ্ধ জায়গাকে ভয় পায় না ও, কিন্তু এ এক নতুন অভিজ্ঞতা। সেফ সুসোর মতো এগিয়ে যেতে হচ্ছে। কোনো দিকে ঘোরার উপায় নেই, শুধুই সামনে এগোনো। যদি কোনো কারণে মাটি ধসে পড়ে সামনের পথ রুদ্ধ হয়ে যায়, থাক, ভয়ঙ্কর ভাবনাটা আর ভাবতে চাইল না ও। বহুক্ষণ পর অবশেষে সামনে চওড়া হতে আরম্ভ করলো সুড়ঙ্গ। সামনে উঠে দাঁড়াতে দেখলো রানাকে। নিজেও উঠে দাঁড়াতে গেল সলিল। মাথায় বাড়ি খেল। এখনো গুহামুখের বাইরে পৌঁছায়নি ও। আরো কিছুক্ষণ হামাগুড়ি দেওয়ার পর বেরিয়ে এলো সুড়ঙ্গের বাইরে। চুনাপাথরের গুহাটায় পৌঁছেছে। উঠে দাঁড়াতে গিয়ে টলে উঠল সলিল। তাড়াতাড়ি ওকে ধরে ফেলল রানা। আস্তে করে দেয়ালে হেলান দিয়ে বসিয়ে বলল, 2 মিনিট বিশ্রাম নিয়ে নে। সব ভুলে গেলি নাকি রে শালা? বুক ভরে দম নিয়ে ধীরে ধীরে। কথা থামিয়ে ঝটকা দিয়ে তাকালো রানা সুড়ঙ্গ মুখের দিকে। কান কাড়া করে শুনছে, চোখের কোণ কুচকানো। শব্দ না করে খুব ধীরে ধীরে সুড়ঙ্গ মুখের কাছে গিয়ে বসল। কানের পিছনে হাত নিয়ে গিয়ে গভীর মনোযোগে অপেক্ষায় থাকলো। আবার শুনল শব্দটা নলের মতো সুড়ঙ্গ বেয়ে আসছে। কাপড়ের অতি মৃদু খসখস আর পাথরের গায়ে জুতো ঘষার হালকা শব্দ। সুড়ঙ্গ মুখের কাছ থেকে সরে এসে ফিসফিস করে সলিলকে বলল, কেউ আমাদের পিছু নিয়েছে, একজন। একটু থেমে নিচু গলায় বলল, খুব সম্ভব জলুই। ও ভগবান! কোলা ব্যাঙের চাপা ঘর গানে বেরোলেও সলিলের গলা দিয়ে। ওর কথায় কান দিল না রানা। কি করা যায় ভাবছে। সামনে রোদ। লুকানো ডিঙিটা বের করে সেটাই করে পাড়ি দেওয়ার চেষ্টা করতে পারি, কিন্তু পানি জলুইকে ঠেকাতে পারবে না। সাঁতার কেটে পেরোবে। ওর সঙ্গে টক্কর দেওয়ার সবচেয়ে উপযুক্ত জায়গা হলো রোদের ওপার। যখন তীর বেয়ে উঠে আসার চেষ্টা করবে ও, সঙ্গে পিস্তল থাকলে কোনো সমস্যাই ছিল না, আর রাইফেলও রেখে এসেছে অনেক দূরে। সলিলকে নিয়ে ওখানে পৌঁছতে অনেক সময় লেগে যাবে। তার আগেই ওদের ধরে ফেলবে দত্তটা। শান্ত কণ্ঠে বলল, মিনিট 4 সময় আছে আমাদের হাতে। তোকে আরেকটু কষ্ট করতে হবে সলিল। আয়, আমার কাঁধে ভর দে। কিছুটা বহন করে কিছুটা টেনে হিসড়ে সলিলকে নিয়ে রোদের পাড়ে এসে দাঁড়ালো রানা। দাঁড়িয়ে থাকতে পারছে না আর সলিল। ধপ করে বসে পড়ল। ধসে পড়ল যেন। তীক্ষ্ণ সাই সাই শব্দ তুলে জোরে শ্বাস টানছে। রানা দৌড়ালো পাথরের স্তূপের ওপাশ থেকে ডিঙিটাকে টেনে বের করার জন্য। প্রেসার ল্যাম্পটা রেখেছে পানির কিনার থেকে বেশ কিছুটা দূরে। ডিঙিটা এনে পানিতে নামালো। মাথার হেলমেটটা খুলে রাখলো মাটিতে। নিরাশ চোখে ওর দিকে তাকিয়ে আছে সলিল। জলুই আসছে, ওর ধারণা অকারণেই কষ্ট করছে রানা। লোকটার হাত থেকে বাঁচাতে পারবে না ওকে কিংবা নিজেকে। রানাকে চলে যেতে বলতে চাইল, কিন্তু বলল না। জানে শুনবে না রানা। কোনো মতেই ওকে একা ফেলে চলে যেতে রাজি হবে না গাধাটা। কি করছে রানা? চোখ মিটমিট করলো সলিল। ভুল দেখছে নাকি? চোখের পাতা বুঝে আবার মেলল। না, ভুল নয়, সত্যি। সমস্ত কাপড় চোপড় খুলে ফেলছে রানা। পরনে এখন শুধুই ছোট্ট জাঙ্গিয়া। সলিলের চোখে রানার ফিগারটা দারুণ সুন্দর লাগলো। এগিয়ে এসে গ্রিজের টিনটা সলিলের হাতে দিয়ে বলল, আমার সারা গায়ে মেখে দে দেখি। পুরো করে মাখবি, জলদি। টিন থেকে 2 হাতে গ্রিজ তুলে নিয়ে রানার গায়ে মাখতে শুরু করলো সলিল। কাপা স্বরে বলল,
গিরিজ মেখে লাভটা কি? ওর সঙ্গে মারামারি করবি নাকি? হ্যাঁ, তাই করব। দীর্ঘ আত্মবিশ্বাসের সঙ্গে জবাব দিল রানা। হাসল। দেয়ালে পিঠ ঠেকে গেছে না? এখন আমি কোণঠাসা বিড়ালের মতো ফাইট দেব। ঘাবড়াস না দোস্ত। ও আমার চেয়ে অনেক শক্তিশালী হতে পারে, হাজারো প্যাচ কৌশল জানতে পারে, কিন্তু একটা কথা মনে রাখিস, এটা ওর জিমনেশিয়াম নয়। পায়ের নিচে নরম ম্যাট নেই। পা পড়বে অপরিচিত জায়গায়, শক্ত এবড়ো খেবড়ো পাথরে। তাছাড়া গরম অঞ্চলের মানুষও বাধ্য না হলে ওই ঠান্ডা পানির রোদ সাথে পেরোতে চাইবে না। আর যদি বা পেরোয়, উপরে উঠে প্রথমে গা গরম করার চেষ্টা করবে। পানি থেকে উঠেই মারামারি করতে চাইলে শরীরের ক্ষিপ্ততা অনেক কমে যাবে ওর। আমি ওর চেয়ে ভালো অবস্থায় থাকবো। আমাকে ঠান্ডা পানি সাঁতরাতে হবে না। গায়ে গ্রিজ থাকায় পানিতে নামতে হলেও ঠান্ডা কম লাগবে। সব রকম সুযোগ নেব ওর দুর্বলতার। ডান হাতটা সরিয়ে নিল। না না, এ হাতের তালু আর কনুইয়ের ভাঁজে লাগাস না, দরকার আছে। সুড়ঙ্গ মুখে আলোর আভাস দেখা গেল। সেদিক থেকে চোখ ফিরিয়ে বলল, চলে এসেছে। জলদি গিয়ে ডিঙিতে ওঠ। হাত দিয়ে বেয়ে ওপারে চলে যা। শরীর শুকনো রাখার চেষ্টা করবি। খবরদার, কোনোভাবেই যেন না ভেজে। জিনিসপত্রগুলো ডিঙিতে তুলে দিয়ে ডিঙির একটা কিনার ধরে রাখল রানা। তাতে উঠে গেল সলিল। আর তুই? আমি এখানেই থাকবো, তুই রওনা হয়ে যা। ল্যাম্প লাগানো হেলমেটটা ডিঙিতে তুলে দিল রানা। দিয়ে রানা বলল, ওপারে উঠেই আর দাঁড়াবি না। ওই বাতিটা নিয়ে চলতে শুরু করবি। ওখান থেকে আর পথ হারানোর ভয় নেই। একদম সোজা চলে গেছে। আমি যত তাড়াতাড়ি পারি এসে ধরে ফেলবো তোকে। ডিঙিটা ঠেলে দিল ও। নে, বাওয়া শুরু কর। ভয় নেই সলিল, আমি কিছুতেই মরব না। এই লড়াইটা আমরাই জিতব। এই লড়াইটা আমরা জিতবই। সোজা হয়ে দাঁড়ালো রানা। পানির কিনার থেকে সরে সামান্য উঁচু বেদি মতো জায়গাটাতে উঠল। দুই হাত ঝুলছে দুই পাশে। অন্য এক রানাকে দেখছে সলিল। পেশার ল্যাম্পের আলোয় গ্রিজ মাখা চকচকে পেশিবহুল দেহটাকে দেখে মনে হচ্ছে যেন কোনো গ্রিক দেবতা। চোখে শীতল শান্ত দৃষ্টি। এই মানুষটার অকৃত্রিম বন্ধুত্ব পেয়েছে বলে গর্ব হলো সলিলের। রানার দিকে তাকিয়ে এক মনে প্রার্থনা শুরু করলো সলিল। ওর প্রাণ ভিক্ষা চাইছি, হে ভগবান, ও যেন কিছুতেই হেরে না যায়। প্লিজ ভগবান। 13। জলুই আসছে। সুড়ঙ্গ মুখ দিয়ে বেরিয়ে এসে সোজা হয়ে দাঁড়ালো। পেশার ল্যাম্পের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে ওকে। ওর এক হাতে একটা বড় টর্চ, অন্য হাতে মেশিন পিস্তল। রোদের ওই পারে ডিঙি থেকে নিজেকে টেনে তুলল সলিল। ঘাড় ঘুরিয়ে ফিরে তাকালো। চোখ সরাতে পারছে না অন্য পারের দৃশ্যটা থেকে। আলোকিত মঞ্চে যেন শুরু হতে চলেছে রোমাঞ্চকর নাটকের এক ভয়ঙ্কর দৃশ্য। ঘুরে দাঁড়ালো রানা। সোনালি চুল দাড়িওয়ালা দীর্ঘ মূর্তিটার মুখোমুখি। দুই পা ফাঁক করা, মাথা সামনে ঝুঁকিয়ে চ্যালেঞ্জ করলো ও দত্তটাকে। রক্তচোট যেন ক্রমাগত আঘাত হেনে অসাড় করে দিচ্ছে সলিলের মগজটা। মনে হচ্ছে যেন বাস্তবে নেই। পাহাড়ের ভিতর মস্ত আদিম গুহায় ভূগর্ভ রোদের কালো শীতল পানি পেরিয়ে বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে আছে দৃশ্যটার দিকে মন্ত্রমুগ্ধের মতো। থেমে গেল জলুই। চারপাশে একবার দ্রুত চোখ বুলিয়ে নিয়ে হাসল। এই তো চেয়েছিল সে। চেয়েছিল উপযুক্ত প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে নিজের বিদ্যার প্রয়োগের সুযোগ। বাউ করল সেও। ব্লেজারের জায়গায় এখন গলা ঢাকা সোয়েটার পরেছে। খুলে ফেলল ওটা। ঝুঁকে পাথরের খাদে রেখে দিল মেশিন পিস্তল আর টর্চ। তোমার সাহসের প্রশংসা করতেই হয় মাসুদ রানা। সত্যি বুকের পাটা আছে তোমার। পাথরের মূর্তির মতো স্থির দাঁড়িয়ে আছে রানা। জবাব দিল না। এক পা এগোলো জলুই। তারপর আচমকা দৌড়ে এগোলো রানার দিকে। রোদের অন্য পার থেকে সলিলের মনে হলো শূন্যে ভেসে আসছে দত্তটা।
মসৃণ গতিতে চিতাবাঘের মতো লাফিয়ে উঠল বেদিতে। এরপর কি ঘটল কিছুক্ষণ কিছুই যেন বুঝতে পারল না সলিল। পরস্পরকে আঘাত হানার চেষ্টা করছে জলুই ও রানা। ক্ষিপ্ততায় কেউ কারো চেয়ে কম যায় না। হাত ছোড়া, পা ওড়ানো চলল কিছুক্ষণ। লাফিয়ে উঠে একবার কারাতের কায়দায় লাথি মারল জলুই। লাগাতে না পেরে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ল। কিন্তু রানা আঘাত হানার আগেই লাফিয়ে সরে গেল নিরাপদ দূরত্বে। টের পেয়েছে যতটা কাঁচা ভেবেছিল ততটা নয় ওর প্রতিপক্ষ। এতে বরং খুশিই হলো সে। আবার কিছুক্ষণ চলল পরস্পরকে ঘিরে ঘোরা, হাত চালানো, পা ওড়ানো। এক আধটা আঘাত লাগছে প্রতিপক্ষের দেহে, তবে বেশিরভাগই হাওয়া কাটছে আঘাতগুলো। অবস্থার দৃষ্টে মনে হচ্ছে খুব অল্প অল্প করে হলেও জলুই জিতছে। রানার বুকের একপাশ থেকে রক্ত গড়াচ্ছে। পা তুলে লাথি মেরেছে ওখানে জলুই। জুতোর একপাশ লেগে কেটেছে। ওর নিজের কোথায় কোথায় কেটেছে দেখা যাচ্ছে না কাপড় পরে থাকায়। আরও দুবার প্রায় আটকে ফেলল রানাকে। একবার হাতের কবজির কাছে ধরে, আরেকবার রানা একটা উড়ন্ত লাথি মারার সময় ওর গোড়ালি ধরে। ওসব সময়ে আতঙ্কে পেটের ভিতর মোচড় দিয়েছে সলিলের। খুলির ভিতর এক ধরনের শিরশিরে অনুভূতি। কিন্তু ঝটকা বা জুদিচ্ছুর প্যাঁচ মেরে নিজেকে ছাড়িয়ে নিয়েছে রানা। সলিল দেখছে রানা ব্যথা পাচ্ছে, ব্যথা দিচ্ছ। ধরা পড়ছে দত্তের বাহুর ডোরে পিছলে বেরিয়ে আসছে আবার। রানার প্রতিটি আক্রমণ যদিও ঠেকাতে পারছে না জলুই, বোঝা যাচ্ছে হারতে চলেছে রানাই। ওর চেয়ে অনেক বড় মাপের ফাইটার দত্তটা। কেবল শক্তিতে নয়, কৌশলেও তুলনাহীন। হঠাৎ সলিলের মনে হলো পাগল হয়ে গেছে ওরা। বিদ্যুৎ বেগে চার হাত পা ছুটছে দুজনেই। রানার আচমকা এক নকআউট পাঞ্চ খেয়ে গল গল করে রক্ত বেরিয়ে এলো জলুইয়ের নাকের ফুটো দিয়ে। ভেঙে গেছে নাকের হাড়। এই ঘুষি খেয়ে শটান মাটিতে পড়ে যাওয়ার কথা যে কোনো পালোয়ানের। কিন্তু চমকে গেলেও যেন কিচ্ছু হয়নি ওর। এক পা পিছিয়ে আবার প্রবল আক্রমণ চালালো দত্ত। কিন্তু সামান্য সরে গিয়ে ওর তলপেটে লাথি চালালো রানা। লাথি খেয়ে হাসিটা আরও বিস্তারিত হলো জলুইয়ের। জানে রানার শক্তি ফুরিয়ে আসছে দ্রুত। বুক, হাত, উরু, মুখ সবখানেই জখম। সারা শরীর থেকে অঝোর ধারায় রক্ত ঝরছে দুজনের। ক্রমে লাল হয়ে উঠছে দেহ দুটো। দেখতে ভয়াবহ লাগছে। রোদের কিনারে চলে এসেছে ওরা। জলুই এর পিছনটা এখন সলিলের দিকে। সামান্য ঝুঁকে দুই হাত গরিলার মতো ঝুলিয়ে দিয়ে ধীরে সুস্থে এগোচ্ছে রানার দিকে। পিছিয়ে গিয়ে নাক ওর নাগালের বাইরে থাকার কথা রানার, কিন্তু ঠিক উল্টোটা করে বসলো। আচমকা দৌড়ের ভঙ্গিতে দুই পা এগিয়ে সামনে ঝাঁপ দিল রানা। এসে ঢুকলো জলুইয়ের বাহুর লৌহ বেষ্টনীর মধ্যে। এটাই মনে প্রাণে চাইছিল দত্ত, কিন্তু বাগে পাচ্ছিল না এতক্ষণ। খুশি মনে দুই হাতে আলিঙ্গন করল রানাকে। ঘটনাটা এতই আকস্মিক ও অযাচিতভাবে ঘটেছে যে সে পাগলামি বলে মনে হলো জলুইয়ের কাছে। রানার চিবুক ওর বুকের উপর চেপে বসা, দুই হাতে কোমর জড়িয়ে ধরা। হাঁটু দিয়ে যে জো লুইয়ের দুই পায়ের ফাঁকে গুঁতো মারবে তারও উপায় নেই। বীজ মাখানো দেহের পিচ্ছিলতা কোনোভাবে সাহায্য করছে না ওকে এই মুহূর্তে। এই কাণ্ডটা কেন করলো রানা বুঝে ওঠার আগেই জলুই টের পেল উঁচু হয়ে যাচ্ছে ওর দেহটা। মাটি থেকে উপরে উঠে যাচ্ছে দুই পা। মনে মনে হেসে খুন হয়ে গেল জলুই। ভাবছে বোকাটা এতক্ষণে ওকে আছাড় দেওয়ার চেষ্টা করছে। এটা করতে গিয়ে ভুল করে ফেলেছে এবার রানা। প্রমাণ করে দিয়েছে আনআর্ম কম্ব্যাটের কিছুই জানে না ও। লড়াই চালিয়েছে নিছক বেপরোয়া সাহসের বলে। এই অবস্থায় ধরা পড়ে কোনো মতেই আছাড় দেওয়া সম্ভব নয়। দুই হাতে রানাকে জড়িয়ে ধরে ক্রমশ টানতে শুরু করলো সে নিজের দিকে। অজগরের মতো পিষে শ্বাস রুদ্ধ করে মারবে।
কিন্তু থেমে নেই রানা। জো লুইকে বয়ে নিয়ে চলেছে সামনে। হঠাৎ চমকে গিয়ে রানার উদ্দেশ্য যখন বুঝলো, দেরি হয়ে গেছে ততক্ষণে। উঁচু বেদি থেকে পড়ে যাচ্ছে তখন দুজনে। পরস্পরকে আঁকড়ে ধরে আছে চার হাত পায়ে। পড়ছে। ঝফাং করে পড়ল পানিতে। অবিশ্বাস্য ঠান্ডা যেন জো লুইয়ের হাড়ের ভেতর আঘাত হানল। এর জন্যে একেবারেই তৈরি ছিল না ও, না মানসিকভাবে না দৈহিকভাবে। কয়েক সেকেন্ড যেন পক্ষাঘাতে আক্রান্ত রোগীর মতো অবশ হয়ে গেল ওর দেহটা। ঢিল হয়ে গেল হাতের বজ্র আটনি। রানার পিচ্ছিল দেহটা সাপের মতো মুচড়ে বাঁধনমুক্ত হয়ে গেল। আতঙ্ক চেপে ধরেছে জো লুইকে। কি ঘটতে চলেছে জানে না বলে পানিতে পড়ার আগে দম নিতে পারেনি। চার হাত পায়ে পানি কেটে উপরে মাথা তোলার চেষ্টা করছে, কিন্তু রানা ততক্ষণে চলে এসেছে ওর পিছনে। ডান হাতে দত্তের গলা পেঁচিয়ে ধরেছে। গ্রিজ না থাকায় শক্ত হয়ে চেপে বসেছে হাতটা। খামচি দিয়ে রানার হাতটা ছুটানোর চেষ্টা করলো জলুই। পারল না। রানার অন্য হাত তখন ওর মাথার পেছনে। প্রচণ্ড চাপ সৃষ্টি করছে সামনের দিকে। সেই সঙ্গে দুই পায়ে ওর কোমর পেঁচিয়ে ধরে রেখেছে। প্রচণ্ড এই চাপ সহ্য করে টিকে থাকার ক্ষমতা খুব কম লোকেরই আছে। জো লুইয়ের মতো ভয়ানক শক্তিশালী আর বিশালদেহী লোক না হলে এতক্ষণে ভেঙে যেত ঘাড়ের হাড়। ডাঙায় হলে এই লক ছাড়ানোর অন্তত 5টা কায়দা ব্যবহার করতে পারত জো লুই, কিন্তু পানিতে কিছুই করতে পারল না। ডাঙায় ও বাঘ হতে পারে, কিন্তু পানিতে নদীমাতৃক বাংলার কোনো সন্তানের কাছে নিতান্তই শিশু। ভীষণ ঠান্ডা পানি ওর শক্তি সামর্থ্য অনেকখানি কমিয়ে দিয়েছে। প্রথমে মানসিক ভারসাম্য ঠিক করতে চাইল। তারপর ওর একটা হাত রানার দেহের নার্ভ সেন্টার খুঁজে বেড়াতে লাগলো, কিন্তু কোনো সুযোগই দিচ্ছে না ওকে রানা। ওসব তো ওরও জানা। জো লুইকে পানির উপর মাথা তুলতে দিচ্ছে না কিছুতেই। জো লুইয়ের ভাঙা নাক পানির নিচে। শ্বাস টানলে পানি ঢুকছে নাকে। সেটা সরাতে অতি মূল্যবান অক্সিজেন খরচ করে ফুসফুস থেকে বের করে দিচ্ছে বাতাস। হঠাৎ পাগল হয়ে গেল যেন ও। রানার উরু, হাত, কাঁধ, মুখ সবকিছুর উপর হামলা চালানোর চেষ্টা করল। খামচে মেরে রক্তাক্ত করে ফেলতে চাইল। যে কোনোভাবেই হোক, যে কোনো উপায়ে রানার হাতের চাপ ঢিল করতে চাইল। তারপর ওর কোমরে পেঁচানো রানার একটা গোড়ালি ধরে মোচড় দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করলো, কিন্তু শক্তি কোথায়। মাথার ভিতরে যেন বজ্রের গর্জন শুরু হয়েছে। বুকে তীব্র ব্যথা। হঠাৎ ঢিল হয়ে গেল গলার চাপ। আশা যেন বিদ্যুতের মতো ঝিলিক দিয়ে উঠল জো লুইয়ের মগজে। পরক্ষণেই উধাও হয়ে গেল সেটা। বুঝলো আবার রানার ফাঁদে পা দিয়েছে। একবার ওকে জড়িয়ে ধরে বোকা বানিয়েছে রানা, দ্বিতীয়বার হাত ঢিল করে দিয়ে। অক্সিজেনের জন্য আকুলি বিকুলি করতে থাকা ফুসফুস ওর মস্তিষ্কের প্রয়োজনীয় নির্দেশ পাবার আগেই বাতাস টেনে নিতে চাইল। নাক পানিতে ডুবে থাকায় বাতাস পেল না ফুসফুস, পেল পানি। সরাত করে নাক মুখ দিয়ে পানি ঢুকে গেল ফুসফুসে। কেসে উঠে পানি গিলতে শুরু করলো। পরক্ষণে আবার ঠিক একইভাবে ওর গলায় চেপে বসলো রানার বাহু। মাথার পিছনে প্রচণ্ড চাপ। রানার নিজের দেহেও অক্সিজেনের অভাব বোধ শুরু হয়েছে, কিন্তু মনের জোরে টিকে আছে। গায়ের সমস্ত শক্তি দিয়ে চাপ সৃষ্টি করছে অস্বাভাবিক মোটা ঘাড়টায়। বন্ধ করে দিয়েছে ওর রক্ত চলাচলের সংযোগ নালী। কোনো মতেই সরাতে পারছে না লুই ওকে। হঠাৎ বুঝতে পারল পৃথিবীর সেরা অপ্রতিরোধ্য ফাইটার আসলে সে নয়। এই লোকটির হাতে পড়ে মারা যাচ্ছে আগামী 1 মিনিটের মধ্যে। নিস্তার নেই এর হাত থেকে, নিস্তার নেই ওর কিছুতেই। রোদের কিনারে ঝুঁকে বসে তাকিয়ে আছে সলিল। ধস্তাধস্তির এক পর্যায়ে প্রায় উঠে এসেছিল ওরা উপরে, কিন্তু না, আবার ধীরে ধীরে ডুবে গেল দুটো মাথায়। পানির আন্দোলনে চারপাশে ছড়িয়ে পড়া ঢেউও কমে আসতে লাগলো। আশা ছেড়ে দিল ও। কয়েক মিনিট আগে হাতে হাত দিয়ে নৌকা বাওয়ার সময় টের পেয়েছে পানিটা
পরিমাণ ঠান্ডা। মনে হয়েছিল বিষাক্ত কিছু যেন সবল মারছে হাতে। সেই খুনি পানিতে এতক্ষণ পর্যন্ত জলুই কিংবা রানা কারো বেঁচে থাকার কথা নয়। দুজনেই তলিয়ে গেছে, মরে গেছে পানির নিচে। এবার কি করবে ও এখন? কি করার আছে? রানাকে এখানে ফেলে কি চলে যাবে ও? কোথায় যাবে? আবার তো সেই বায়ে 10 ফুট দূরে ভুস করে ভেসে উঠল একটা মাথা। চমকে গেল সলিল। ঝটকা দিয়ে সেদিকে ঘুরে গেল ওর চোখ। ভেসে উঠল একটা দেহ। দেখল কালো পানিতে রানার গ্রিজ মাখানো চকচকে দেহটা ভাসছে উপর হয়ে। তারপর চিত হয়ে ভেসে রইল কিছুক্ষণ। হঠাৎ রানার ফোঁস নিঃশ্বাস শুনতে পেল সলিল পরিষ্কার। একটু পরেই ক্লান্ত ভঙ্গিতে সাঁতরে এলো ও তীরে। রোদের কিনারে টেনে তুলল দেহটা। পাথরে মুখ গুজে পড়ে রইল। গুহার গায়ে প্রতিধ্বনি তুলছে রানার জোরে জোরে দম টানা আর দম ফেলার শব্দ। জন্তুর মতো 4 হাত পায়ে ভর দিয়ে ওর পাশে এসে বসল সলিল। হাত রাখলো কাঁধে। রানা, তুই তুই ঠিক আছিস তো? ওর গলা থেকে বেরোলো কোলা ব্যাঙের স্বর। মাথা উঁচু করলো রানা। শূন্য দৃষ্টিতে তাকালো সলিলের দিকে। আমার কাপড়গুলো দে। রানার কাপড়ের বান্ডিলটা এনে দিল সলিল। আন্ডারওয়্যার খুলে সেটা দিয়ে গায়ের পানি মুছল রানা। গায়ে গ্রিজ মাখানো থাকায় পানি সহজেই সরে গেল। শার্ট প্যান্ট পরে জ্যাকেট গায়ে দিল। তারপর তাকালো সলিলের দিকে। আমি তোকে চলে যেতে বলেছিলাম, বসে রইলি কেন? তোকে ফেলে যেতে পারলাম না রানা। আর গেলেই বা কি হতো? তুই না বাঁচলে কি জলুইয়ের কাছ থেকে পালাতে পারতাম? ও আমাকে ঠিকই ধরে ফেলতো। ডিঙিতে উঠল আবার রানা। তুই এখানেই থাক, আমি প্রেসার ল্যাম্পটা নিয়ে আসি। হাত দিয়ে ডিঙি বেয়ে ওপারে চলল। ওপারে পৌঁছে ল্যাম্পটা নিয়ে ডিঙিতে উঠতে যাবে, এমন সময় পানিতে হঠাৎ দেখা গেল বিশাল দেহটা। অন্ধকার গভীরতা থেকে উঠে আসা দানবের একটা হাত দেখা গেল প্রথমে। তারপর সোনালি দাড়িওয়ালা প্রকাণ্ড মুখ। সোনালি চুল ভরা মাথাটা বেকায়দা ভঙ্গিতে বেঁকে রয়েছে একদিকে। কয়েক সেকেন্ড ভেসে রইল দেহটা। গড়িয়ে উপর হলো। তারপর ধীরে ধীরে ডুবে গেল আবার। মিলিয়ে গেল চারদিকে ছড়িয়ে পড়া ঢেউগুলো। স্বস্তির নিঃশ্বাস ফেলল রানা। ও ল্যাম্প নিয়ে ফিরে এলে সলিল বলল, তার মানে সত্যিই মরেছে? মাথা ঝাঁকালো রানা। হ্যাঁ, বেঁচে থাকলে ওরই মেশিন পিস্তল দিয়ে গুলি করে মারতে হতো এখন। আর কিছু করার ছিল না। ওর মতো দানবের বিরুদ্ধে লড়াই করে জেতার 2-1টা মাত্র সুযোগই পাওয়া যায়, তা ওর নিজের এলাকায়। নিজের পরিবেশে হলে কিছুতেই পারতাম না। হ্যাঁ, নিজের জায়গায় হলে সম্ভব ছিল না। বিড়বিড় করল সলিল। তুই যে ফাঁদ তৈরি করেছিলি ওর জন্যে, সেটাও বুঝতে পারেনি। আর সেইখানেই মারটা খেলো। শুধু গায়ের জোরে ওর সঙ্গে কেউ কোনোদিনই পারেনি, পারতও না। তোর কেমন লাগছে এখন? রানা জিজ্ঞেস করল। দুর্বলতা আছে, তবে ভয়টা বেমালুম গায়েব হয়ে গেছে। গুড, ওঠ। 15 ফুট একটা চড়াই বাইতে হবে, আর 15 মিনিটের মধ্যে নিরাপদ জায়গায় পৌঁছে যাব আমরা। 15 নয়, 17 মিনিট লাগলো ওদের। রানা ও সোহানার রেখে যাওয়া বেডরোল, হ্যাবারস্যাক আর 2টো রাইফেলের কাছে পৌঁছাতে। ওগুলো নিয়ে আরও 50 গজ মতো পেরিয়ে পৌঁছলো গুহামুখের কাছে। ঝোপে ঘেরা ছোট একটা গর্ত উপত্যকায় বেরিয়েছে। বেশ উপরে উঠে গেছে সূর্যটা। ঝুলে রয়েছে নীল আকাশে। গোটা উপত্যকায় সোনালি রোদ বিছিয়ে রয়েছে। ক্লান্তিতে অবশ হয়ে আসা দেহেও যেন বল ফিরে পেল সলিল এই নতুন দিনের সূচনা দেখে। ওর জুতো খুলে দিল রানা। একটা স্লিপিং ব্যাগে ঢুকতে সাহায্য করল। হ্যাবারস্যাক খুলে চকলেট, কিশমিশ আর গ্লুকোজ ট্যাবলেট বের করে দিল। আর ফ্লাস্ক থেকে কিছুটা ব্র্যান্ডি। এগুলো খেয়ে একটু ঘুমানোর চেষ্টা কর শালা। একটা রাইফেলে হাত বোলালো রানা। আর কোনো চিন্তা নেই, কেউ আর আমাদের ধারে কাছে ঘেঁষতে পারবে না। দুপুর পর্যন্ত অপেক্ষা করব আমরা। এর মধ্যে কাউকে আসতে না দেখলে রওনা হব সরাইখানার দিকে।
খাবার খেয়ে ব্যান্ডি গিলে শুয়ে পড়ল সলিল। স্লিপিং ব্যাগের উষ্ণতার সঙ্গে দেহের ভিতরেও দ্রুত ছড়িয়ে পড়া ব্যান্ডির উত্তাপ আরাম তৈরি করছে। বুঝে আসছে চোখের পাতা। পালা করে পাহারা দিতে পারি আমরা। ইচ্ছে করলে রাইফেলটা আমার হাতে দিয়ে তুইও একটু ঘুমিয়ে নিতে। শেষ দিকে কথাগুলো জড়িয়ে গেল ওর। তারপর নীরবতা। ভারী নিঃশ্বাস পড়ছে। সেদিকে তাকিয়ে মুচকি হাসল রানা। সেও স্লিপিং ব্যাগে ঢুকেছে। ভাবল, যাক, অনেকদিন পর শান্তিতে ঘুমালো বেচারা। রাইফেলটা আলতোভাবে ধরে নজর রাখলো উপত্যকার দিকে। উপত্যকাকে যেন কামড়ে ধরে পড়ে আছে এঁকে বেঁকে চলে যাওয়া কাঁচা রাস্তাটা। বহুকাল মেরামত করা হয়নি। এক পাশে পাথরের দেয়াল নেমে গেছে কিছুটা ঢালু হয়ে। অন্য পাশে 50-60 ফুট খাড়া উঠে গেছে আরেকটা দেয়াল। এপ্রিলের অপূর্ব একটা রোদেলা সকাল। এত সকালেও বাতাস পরিষ্কার। গ্রীষ্মকালের আভাস দিচ্ছে। বিশ্রামের জন্য থামল ওরা। ভালো পাটায় ভর দিয়ে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছে জোয়ালিন। এক হাতে ওকে জড়িয়ে ধরে রেখেছে ডিন। ঘামে ভেজা চুল ধুলোয় মাখামাখি। চটচটে হয়ে লেপ্টে রয়েছে জোয়ালিনের কপালে। ওর ট্রাউজারের পা কালো দেখাচ্ছে ডিনের পিঠের ঘামে ভিজে গিয়ে। আদর মাখা চোখে দেখল জোয়ালিন আশ্চর্য কোমল মনের মেজাজি আইরিশ ছেলেটাকে। কি কষ্টই না করছে বেচারা ওর জন্যে। ধারালো পাথরের লেগে ডিনের জুতো কেটে ফালা ফালা, ট্রাউজারের 2 হাঁটুর কাছেই ছেঁড়া। একটা কাকতারুয়ার মতো দেখাচ্ছে ওকে। চোখে কেমন অস্বাভাবিক দৃষ্টি। শুকনো ঠোঁট ভেজালো জিভ দিয়ে চেটে বলল, ওরা বুঝে ফেলবে কিন্তু। বুঝে যাবে সলিল সেনকে এদিক দিয়ে বয়ে আনিনি আমরা। বুঝবে রানা ওকে নিয়ে শুট দিয়ে নেমে গেছেন। আমেরিকান শয়তানটা একটা উন্মাদ, কিন্তু ভীষণ 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 চালাক। অন্যমনস্ক ভঙ্গিতে সোহানা বলল, থামো ডিন, শুনছি। কিন্তু শোনার মতো কিছুই নেই। চারপাশে বিরাজ করছে ফিরেনিজ উপত্যকার নিরবিচ্ছিন্ন নীরবতা। কোনো গাড়ির শব্দ নেই। কিছুটা ঢিল হয়ে এলো চাউ। আবার শুরু হলো চলা। 15 মিনিট পর টিলা টক্করে ভরা একটা জায়গায় পৌঁছলো ওরা। একটা টিলায় উঠে চারপাশটা দেখলো সোহানা। নেমে এসে বলল, এ জায়গাটা আমার ভালো লাগছে না। যত তাড়াতাড়ি সম্ভব বেরোতে হবে। ক্লান্তি আর অস্বস্তি রাগিয়ে দিয়েছে ডিনকে। বলল, এসব করে লাভটা কি? মানে মানে রানা, একটু আগেই বললাম না, ঠিকই আন্দাজ করে ফেলবে ওরা, পিছু নেবে ওর। আমরা যখন কোনো কাজ করি সেটার দিকেই মন দিই ডিন, অন্য কিছু নিয়ে ভাবি না। রানাও আমাদের কথা ভাবছে না এ মুহূর্তে। এখন চলো। ডিন ঠিকই বলেছে সোহানা, জলিন বলল। সলিলের মতো একজন বিধ্বস্ত লোককে নিয়ে বেশি দূর যেতে পারবে না রানা। আমরা হয়তো বেঁচে যাব, কিন্তু ওরাও বেঁচে যাবে। চলো। রাস্তায় সরে এসে আবার এগিয়ে চলল ওরা। পিঠে বোঝা নিয়ে ক্লান্ত ভঙ্গিতে পা টেনে টেনে এগোচ্ছে ডিন। মাঝে মাঝে একটা পা নামিয়ে মাটিতে ভর দিয়ে ডিনের উপর চাপ কমানোর চেষ্টা করছে জোয়ালিন। তবে খুব একটা লাভ হচ্ছে না তাতে। ওরা জানে না 8 মাইল দূরে উঁচু একটা টিলার উপর থেকে চোখে ফিল্ড গ্লাস লাগিয়ে দেখছে ওদের ফুজিয়ামো। কিছুক্ষণ দেখে ঢাল বেয়ে পিছলে নেমে গেল নিচে দাঁড়ানো চিত্র গাড়িটার কাছে। হুইলে বসে আছে ক্লিঙ্গার, পাশে মেরি, পিছনের সিটে বসেছে হুয়ান আর ইয়েনো। দুজনের হাতেই মেশিন পিস্তল। কিলিঙ্গারের কোমরে বাঁধা হোলেস্টারে ঢোকানো একটা 45 কোল্ট রিভলভার। সে এত পাহারা দেওয়ার জন্য রয়ে গেছে একমাত্র টোপাক। দূর থেকে আসা শব্দটা প্রথমে শুনতে পেল জোয়ালিন। সরু রাস্তা কিছুটা চওড়া একখণ্ড জমির পাশ দিয়ে চলে গেছে এখানে। দেখে মনে হয় রাস্তার পাশে ট্যুরিস্টদের জন্য এখানে গাড়ি পার্ক করার ব্যবস্থা ছিল এক সময়। কাঁটা তারে বেড়া ছিল, এখন শুধু লোহার খুঁটিগুলো দাঁড়িয়ে আছে।
জোয়ালিন বলল, সোহানা, গাড়ির শব্দ শুনতে পাচ্ছি। দাঁড়িয়ে গেল সোহানা, ডিনো। কান পেতে শুনে আবার বলল জোয়ালিন, না, এখন আর নেই। অদ্ভুত সব কাণ্ড ঘটে এসব উপত্যকায়। বহু দূরের শব্দকেও অনেক সময় কাছের মনে হয়। দূর দিয়ে যাওয়া কোনো গাড়ির শব্দই শুনেছে হয়তো। কিন্তু সোহানা চিন্তিত, জোয়ালিনের কথাটা নিয়ে ভাবছে। কিলিঙ্গার কিংবা জলুই হয়তো গাড়ি নিয়ে আসছে, আর এমন একটা জায়গায় এখন রয়েছে ওরা, লুকানোর কোনো উপায় নেই। এই প্রথম হতাশা ফুটল ওর চোখে। এক মুহূর্তের জন্য চোখ বুজে আবার খুলল। রাস্তার একপাশে খাড়া উপরে উঠে যাওয়া দেয়ালের চূড়াটায় কোনো রকম খাত কিংবা গর্ত নেই যেখানে লুকানো যায়। অন্য পাশের দেয়াল বেয়ে নামার চেষ্টা করা আর আত্মহত্যা করা একই কথা। গাড়ির ইঞ্জিনের শব্দ এখন সোহানাও শুনতে পাচ্ছে। ডিনকে বলল, জোয়ালিনকে নিয়ে ওদিকে চলে যাও। 50 কদম দূরের একটা পাথরের স্তূপ দেখালো। ওটার আড়ালে লুকাও। ওটার আড়ালে লুকানোর জায়গা কোথায়? বাধা দিয়ে জানতে চাইল ডিন। জানি, নেই। অদ্ভুত শান্ত সোহানার কণ্ঠ। তবু যা বলছি করো, জলদি যাও। স্তূপের ওপাশে গিয়ে চুপ করে বসে থাকো। ঘুরে দাঁড়িয়ে রাস্তা ধরে ছুটল। একটু আগে যে মোড়টা পেরিয়ে এসেছে সেটার দিকে। 60 কদম দূরের গাড়ি পার করার পরিত্যক্ত জায়গাটার কাছে চলে এলো। চোখা দেখে একটা লোহার খুঁটি চেপে ধরে আগুপিছু এপাশ ওপাশ করতে লাগলো। খুঁটির গোড়ায় মাটি আলগা হয়ে যাচ্ছে। দুই হাতে চেপে ধরে টান দিয়ে তুলে নিল ওটা। গোল রড, 6 সুতার বেশি হবে না, ব্যাস। টলতে টলতে জোয়ালিনকে নিয়ে পাথরের স্তূপটার কাছে পৌঁছলো ডিন। ওর হাত আঁকড়ে ধরে সোহানার দিকে তাকিয়ে আছে জোয়ালিন। কি করতে চাইছেন উনি? চাপা কণ্ঠে জিজ্ঞেস করলো ডিন। আমি জানি না। কেঁপে উঠল জোয়ালিনের গলাটা। হুঁ। লম্বা খুঁটিটা ডান হাতে উঁচু করে তুলে ধরল সোহানা, চোখা মাথাটা সামনের দিকে। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রডটা বার দুই তুলল বল্লমের মতো করে। ইঞ্জিনের শব্দ বাড়ছে। রাস্তা দিয়ে দ্রুত ছুটে আসছে গাড়িটা। 5 সেকেন্ড পেরোলো। হঠাৎ রডটা দেহের সঙ্গে চেপে ধরে দৌড়াতে আরম্ভ করলো সোহানা। ডিন আর জোয়ালিন দেখছে অলিম্পিক গেমসের জ্যাভেলিন থ্রোয়ারের মতো করে তুলেছে ওটা সোহানা। রাস্তার মাঝ বরাবর লক্ষ্য স্থির করছে এখন। মসৃণ গতিতে মোড় ঘুরে বেরিয়ে এলো গাড়িটা। ড্রাইভারকে কিছু বোঝার সময় দিল না সোহানা। সামনের সিটে বসা কিলিঙ্গার আর মেরিকে দেখতে পাচ্ছে। ঠিক 10 হাত দূর থেকে প্রাণপণ শক্তিতে ছুঁড়ে মারল চোখা লোহার রড। বল্লমের মতো উড়ে গিয়ে সামনের উইন্ড স্ক্রিনে বিঁধল ওটা। শেষ মুহূর্তে গাড়ি ঘোরানোর চেষ্টা করেছিল কিলিঙ্গার, কিন্তু লাভ হলো না। কাঁচ ভেদ করে ওকে সিটের সঙ্গে গেঁথে ফেললো ডান্ডাটা। ওকে ভেদ করে গিয়ে রডের চোখা মাথা গাঁথল পিছনের সিটে বসা হুয়ান কাস্টিলোর পাঁজরে। নিয়ন্ত্রণ হারিয়ে কোনাকুনি ছুটে গেল গাড়ি। রাস্তায় ফিরতে আর পারল না। ডান্ডাটা ছুঁড়ে দেওয়ার পর সামনে ঝুঁকে এক পায়ের উপর হাত রেখে দাঁড়িয়ে দেখছিল সোহানা। গাড়িটা ওর দিকেই আসছে দেখে ধাক্কা লাগার আগ মুহূর্তে ডাইভ দিয়ে পড়ল ডাইনে। গাড়িটা চলে গেল পাশ কাটিয়ে। আবার যখন উঠে দাঁড়ালো, রাস্তায় তখন আর নেই গাড়িটা। পাহাড়ের গায়ে একের পর এক প্রচণ্ড বাড়ি লাগার ধাতব শব্দ কানে আসছে শুধু। দৌড়ে গিয়ে দেয়ালের কিনারা দিয়ে নিচে তাকালো। পাহাড়ে বেরিয়ে থাকা পাথরের তাকগুলোতে বাড়ি খেতে খেতে নেমে যাচ্ছে গাড়িটা। এখানে ওখানে প্রতিধ্বনিত হতে থাকলো সে শব্দ। একেবারে নিচে গিয়ে পড়ার আগে আগুন ধরে গেল। শেষ ধাক্কাটা খাওয়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হলো গাড়িটা। কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে দেখলো সোহানা দৃশ্যটা। গাড়ির ভিতর থেকে একজনকেও বেরোতে দেখেনি। দাউ দাউ আগুনে পুড়ে কয়লা হয়ে যাচ্ছে আরোহীরা। চোখের কোণে রাস্তায় কিছু একটা পড়ে থাকতে দেখে ফিরে তাকালো। একটা মেশিন পিস্তল। নিশ্চয় মেরি কিংবা অন্য কারো হাতে ছিল ওটা। জানালার ফ্রেমে নল রেখে তৈরি হয়েছিল গুলি করার জন্যে।
এগিয়ে গিয়ে অস্ত্রটা তুলে নিল ও। তারপর এগোলো ডিনদের দিকে। পাহাড়ের নিচে কি ঘটছে দেখার কৌতূহল সামলাতে না পেরে জোয়ালিনকে পিঠে নিয়ে এগিয়ে এসেছে ডিন। নিচের জ্বলন্ত গাড়িটার দিকে তাকিয়ে রইল তিনজন। কিছুক্ষণ দেখে সোহানার দিকে ফিরল ডিন। আতঙ্কিত দৃষ্টিতে এখন স্বস্তি ফিরছে। খসখসে স্বরে জিজ্ঞেস করলো, ভিতরে কারা ছিল দেখেছেন সোহানা আপা? ভুরু কুঁচকে উঠল সোহানার। কি ব্যাপার ডিন? তোমার না মনে হয়েছিল আমি তোমার প্রেমে পড়ে সাহায্য করেছিলাম? এখন আবার সম্বোধন পাল্টাচ্ছ কেন? হাসলো জোয়ালিন। আসলে ডাকটা আমিই শিখিয়েছি ওকে, তোমার উপর থেকে নজরটা অন্যদিকে ফেরাবার জন্যে। হেসে উঠল সোহানা। বাহ, বেশ তো। আমি টেরই পাইনি ভিতরে ভিতরে কত বড় ডাকাতি হয়ে গেছে। কারা ছিল আপা? জিজ্ঞেস করলো ডিন। কিলিঙ্গার আর মেরি। পিছনের ছিটে আরও কেউ ছিল, দুজন না তিনজন ঠিক দেখতে পাইনি। কাঁপা কাঁপা একটা শব্দ বেরোলো ডিনের মুখ থেকে। সেটার যে হাসি পরিষ্কার বোঝা গেল না। যাই বলুন, দারুণ দেখালেন কিন্তু। সত্যি দারুণ। জোয়ালিনের দিকে তাকালো সোহানা, হাসলো। খুবই কষ্ট হলো তোমার? মাথা ঝাঁকিয়ে নিচের জ্বলন্ত গাড়িটার দিকে তাকালো আবার জোয়ালিন। ঘামে ভেজা, ধুলোয় মাখা মুখ। হয়েছে, তবে কিলিঙ্গার খতম হয়ে যাওয়ায় সব ভুলে গেছি। আপাতত আর কোনো ভয় নেই, বলল সোহানা। হাতে এটা থাকায় বাধা অন্তত দিতে পারবো। মেশিন পিস্তলটা দেখালো। এবার চলো, খানিক বিশ্রাম নিয়ে আবার হাঁটতে শুরু করি। 20 মিনিট পর উপত্যকার অর্ধেকটা যখন পাড়ি দিয়েছে ওরা, শোনা গেল হেলিকপ্টারের শব্দ। উঁচু পাহাড় পেরিয়ে উড়ে এলো ওটা বিশাল ফড়িংয়ের মতো। ওদের বায়ে 300 ফুট মতো এগিয়ে গিয়ে কাত হয়ে চক্কর দিতে লাগলো। উপত্যকার সমতল অংশটার দিকে শঙ্কিত চোখে তাকিয়ে আছে সোহানা, যেখানে হেলিকপ্টারটা নামবে বলে মনে হচ্ছে। ডানের উঁচু একটা পাথরের আড়াল দেখিয়ে লুকানোর ইঙ্গিত দিল। যত তাড়াতাড়ি সম্ভব ওটার আড়ালে চলে এলো ওরা। শুকনো কণ্ঠে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলো ডিন, কিলিঙ্গারের লোক? না। মেশিন পিস্তলটার দিকে তাকালো একবার সোহানা। মাথা নেড়ে বলল, আমার ধারণা রয় কনারি আমাদেরকে ফিরতে না দেখে নিজেই চলে এসেছে। সাবধানতার জন্য আড়াল নিলাম। কিলিঙ্গারের লোকও হতে পারত। দুলতে দুলতে নিচে নামছে হেলিকপ্টার। হালকা ধুলোর ঝড় তুলেছে। ওদের 200 গজ দূরে মাটি স্পর্শ করলো ওটার স্কিড। কমে এলো রোটরের ঘূর্ণন। দুজন লোক লাফিয়ে নামলো। একজনের পরনে কম্বাট জ্যাকেট, হাতে সাব মেশিন গান। অন্যজনের পরনে গাঢ় রঙের স্যুট। উঠে দাঁড়ালো সোহানা, হেসে বলল, বলেছিলাম না রয়? স্যুট পরাটার নাম রয়, আর অন্যজন শাওনি জর্জিস। নোংরা ধুলো ময়লা লাগা হাত দিয়ে মুখের ঘাম মুছল জোয়ালিন। তাহলে তাহলে সত্যি দুঃস্বপ্নটার অবসান হলো। এখন শুধু রানা আর সলিলকে উদ্ধার করা বাকি। আশা করি ওরাও ভালো আছে। ভারী দম নিল জোয়ালিন। বহু দূর থেকে ভেসে এলো যেন ওর কণ্ঠ। তবে নিজ চোখে দেখতে পারলে খুশি হতাম। হেলিকপ্টারটার দিকে এগোলো ওরা। ওদের দেখে চিৎকার করে হাত নেড়ে ছুটে এলো রয়। পিছনে ছুটছেন জর্জিস। এবড়ো খেবড়ো পাথরে মাটির উপর দিয়ে ছুটে এসে দাঁড়ালো রয় সোহানাদের সামনে। মুখ চোখ কঠিন করে রেখেছেন জর্জিস। পরিষ্কার ইংরেজিতে জিজ্ঞেস করলেন, ফরাসি জমিতে দাঁড়িয়ে আছেন আপনারা, সেটা নিশ্চয় জানা আছে আপনাদের? হাসি মুখে ওর দিক থেকে জোয়ালিনের দিকে ফিরল সোহানা। লেডি হেইফোর্ড আমার পুরানো বন্ধু, শাওনি জর্জিস, মসিয়ে জর্জিস। ইনি লেডি জোয়ালিন হেইফোর্ড, আর এর নাম ডিন মার্টিন। জ্বলন্ত চোখের আগুন কিছুটা কমল জর্জিসের। জোয়ালিন আর ডিনের দিকে তাকিয়ে বললেন, লেডি হেইফোর্ড, মিস্টার মার্টিন, আপনাদের সঙ্গে পরিচিত হয়ে খুশি হলাম। আবার বলল সোহানা, আমি জানি আমরা ফরাসি জমিতে দাঁড়িয়ে আছি। এভাবেই ট্যুরিস্টদের আপনারা স্বাগত জানান বুঝি? বড়ই হতাশ হলাম। আমরা এখানে গুহা দেখতে এসেছিলাম, হঠাৎ করেই পড়লাম একদল দুষ্কৃতকারীর খপ্পরে। সেততে বাসা বেঁধেছিল ওই খুনির দল।
আর একটু হলেই মেরে ফেলেছিল আমাদের। সত্যি জর্জিস? মিস্টার রানা আর মিস্টার সলিলকে ও নিশ্চয় সেততেই পেয়েছেন। অবাক হওয়ার ভান করল সোহানা, তারপর নিরীহ ভঙ্গিতে মাথা ঝাঁকালো। আপনি কি করে বুঝলেন জানি না, তবে ঠিকই বলেছেন। কাকতালীয় ঘটনা না? হুঁ, নতুন করে আর কিছু বলতে হবে না আপনাকে। রয় কনারির কাছে সবই শুনেছি। তবে আপনাদের উপর আমি ভীষণ রেগে আছি, হাসল সোহানা। ওহ, আমাদের কাজে আপনি রাগেননি। রেগে আছেন আসলে আমাদেরকে নিয়ে আপনার ভীষণ দুশ্চিন্তা হচ্ছিল, তাই। দূর, কি যে বলেন। মোলায়েম স্বরে জলিন বলল, তার মানে সোহানা আর রানাকে আপনি ভালোই চেনেন। ওদের এ ধরনের অ্যাডভেঞ্চার আপনার কাছে নতুন নয়, মসিয়ে জর্জিস। আচ্ছা, এখন বলুন তো, মিস্টার সলিল সেনের অবস্থায় আপনি যদি পড়তেন আর ওরা দুজন আপনাকে উদ্ধার করতে যেত, তখন কি বলতেন? জোরে নিঃশ্বাস ফেলে হাসি মুখে জোয়ালিনের দিকে তাকালেন জর্জিস। এ প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, আমাকে মাফ করবেন লেডি হেইফোর্ড। সোহানা জিজ্ঞেস করল, আপনি শ্যাততে লোক পাঠিয়েছেন জর্জিস? নিশ্চয়। ওদের ঢুকতে বলুন, যদিও খুব বেশি কিছু আর পাবে না এখন ওখানে। এখনই বলে দিচ্ছি রেডিওতে, জর্জিস বললেন। তারপর অধৈর্য অধৈর্য ভঙ্গিতে হাত নাড়লেন। কিন্তু মিস্টার রানা এখন কোথায় বলছেন না কেন? আর মিস্টার সেন? হেঁটে যাওয়ার ক্ষমতা নেই আর, হেলিকপ্টারে করে চলুন, দেখিয়ে দিচ্ছি। চোখ মেলল সলিল। উজ্জ্বল রোদ উষ্ণ আমেজে ভরিয়ে দিয়েছে উপত্যকাটাকে। রোদের আলো চোখে পড়ায় ঘুম ভেঙে গেছে ওর। সারা শরীরে ব্যথা, কিন্তু বেশ কয়েকদিন পর মনটা আজ ফুরফুরে। মাথা ঘোরালো। 2 কদম দূরে নিচু ঝোপের ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে আছে রানা। রাইফেলটা আলতোভাবে এক হাতে ধরা। সারা পেয়ে ফিরে তাকালো। এত তাড়াতাড়ি উঠে পড়লি যে? স্লিপিং ব্যাগ থেকে শরীর মুচড়ে বেরিয়ে এলো সলিল। আমার খুব ভালো লাগছে এখন, রানা। ভয়ঙ্কর দুঃস্বপ্নটা পিছনে ফেলে এসেছে। সেল, ড্রাগ, আবর্জনা, দুর্গন্ধ, জলুইয়ের ভয়াবহ অত্যাচার সব এখন অতীত। মুগ্ধ হয়ে বাইরের প্রকৃতির দিকে তাকালো। তেমন সুন্দর কোনো উপত্যকা নয় এটা। রুক্ষ ঢাল আর পাথরের দেয়াল। তবে এই রুক্ষতার মাঝেও বসন্তের ছোঁয়া দেখা যাচ্ছে। উপরে নীল আকাশ যেন আলতো করে ধরে রেখেছে সোনালি সূর্যটাকে। পাথরের ফাঁক ফোকরে নতুন ঘাস মাথা উঁচু করছে। শীতের রুক্ষতায় ভরা ঝোপঝাড়গুলোতে দেখা যাচ্ছে নতুন পাতা। ব্যস্ত হয়ে উড়ে বেড়াচ্ছে মৌমাছি, বসছে গিয়ে নতুন ফুলে। মাটিতে ইতিউতি ছুটছে বিচিত্র উজ্জ্বল রঙের ঝলমলে গুবরে পোকা। রানা জিজ্ঞেস করলো, খুব সুন্দর তাই না? মাথা ঝাঁকালো সলিল। আবার এসব দেখতে পাবো ভাবিনি। হেলিকপ্টারের শব্দ শুনে উপর দিকে মুখ তুলল রানা। রাইফেলটা চেপে ধরল। 100 ফুট নিচের উপত্যকায় নামলো হেলিকপ্টার। নিচু স্বরে রানা বলল, কিলিঙ্গারের লোক হতে। থেমে গেল থেমে গেল হেলিকপ্টারের খোলা দরজার কাছে বসা সোহানাকে দেখেছে। ক্রমাগত উপরে নিচে উঠছে ওর একটা হাত। রানাকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুনল সলিল। যাক, তাহলে নিরাপদেই যেতে পেরেছে, রানা বলল। আমাদেরকেই ডাকছে সোহানা। আর বসে আসিস কি করতে? চল বেরোই। দ্রুত হাতে স্লিপিং ব্যাগ আর মালপত্র গোছালো। হ্যাবারস্যাক কাঁধে নিয়ে রাইফেল হাতে সলিলকে নিয়ে বেরিয়ে এলো খোলা জায়গায়। ওদের দেখে হেলিকপ্টার থেকে নামলো সোহানা। তবে ছুটে আসার শক্তি বোধ হয় নেই। অকারণ কষ্ট না করে কপ্টারের পাশে দাঁড়িয়ে রইল হাসি মুখে। সলিলকে জ্যান্ত দেখে হন্তদন্ত হয়ে দৌড় দিল রয় কনারি ওর দিকে। অকস্মাৎ হাসতে আরম্ভ করলো সলিল, উপর দিকে মুখ তুলে। হাসির দমকে কেঁপে কেঁপে উঠছে ওর থলথলে দেহ আর বিশাল ভুঁড়ি। মুক্তির আনন্দে, ভয়াবহ নরক থেকে বেরিয়ে আসার আনন্দে হাসছেও, দু চোখে জল। সমাপ্ত।